পীড়ন বা ট্রেস এই বিষয়টা কি? মনে করো এটাকার রাবার, এক পাশটা আমি ভালো করে আটকে রাখলাম, অপর প্রান্ত যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? এটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে নিচের দিকে যদি বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বাড়লো। যখন আমি ছেড়ে দেবো মানে বলটাকে রিমুভ করব তখন কিন্তু পূর্বের অবস্থায় নিজে নিজে ফিরে যাবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বস্তুটাকে যদি আমি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে চাইছি অর্থাৎ বিকৃতি ঘটাতে চাইছি মানে দৈর্ঘ্য বাড়ানোর চেষ্টা করছি তখন আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু যখন বলটাকে আমি রিমুভ করলাম বস্তুটা কিন্তু যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল সঙ্গে সঙ্গে সে পূর্বের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ ততটা দৈর্ঘ্য আবার কমে গেল। এই যে বস্তুটা নিজে নিজে পূর্বের অবস্থায় ফিরে এলো, এর জন্য কি আমাকে বল প্রয়োগ করতে হলো? অর্থাৎ বস্তুটাকে আবার কি আমি ফিরিয়ে দিলাম? করলাম না। আমি কি করছি? বস্তুটা শুধু দৈর্ঘ্যটাকে টেনে বাড়িয়েছিলাম, যখন ছেড়ে দিলাম বস্তুটা নিজে নিজে পূর্বের অবস্থায় ফিরে গেল। তার মানে কি বলছে, আমি যখন বল প্রয়োগ করে বস্তুটাকে বাড়াচ্ছি তখন বস্তুর অভ্যন্তরে একটা বল সৃষ্টি হচ্ছে। সেই বলটা কি করছে? আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে, অর্থাৎ আমি বস্তুটাকে বৃদ্ধি ঘটানোর জন্য নিচের দিকে বল প্রয়োগ করছি, বস্তুর অভ্যন্তরে একটা বল সৃষ্টি হচ্ছে, সেই বলটা ঊর্ধ্বমুখে। এই যে ঊর্ধ্বমুখে সৃষ্টি বল বস্তুর অভ্যন্তরে যেটা তৈরি হচ্ছে, যে বলটা বস্তুটাকে ঠিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, এই বলটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। পীড়ন আসছে এখান থেকে। পীড়ন কাকে বলে? বলছে বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটানো হয়। বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন হতে, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এই তিনটে পরিবর্তনকে একসঙ্গে বলা হচ্ছে বিকৃতি। তাহলে বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটানোর চেষ্টা করা হয় তাহলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুটার অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করে। এই বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুটাকে ঠিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট এই প্রতিক্রিয়া বলটাকে বলা হচ্ছে ট্রেস বা পীড়ন। ক্লাস 11 স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। থিওরিক্যাল এবং নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই সব নিয়ে আজকে একটা ওয়ান শট ভিডিও। চ্যাপ্টার নাম স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা থেকে নিউমেরিক্যাল প্রবলেম এমসিকিউ আমি অলরেডি এখানে লিখে রেখেছি, সেগুলো আমি করিয়ে দিচ্ছি। তার আগে কিছু থিওরিক্যাল প্রবলেম আমি করাবো। প্রথম দেখো যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কাকে বলে, এই বিষয়টা একটু ক্লিয়ার করো। মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং, তাহলে এই স্প্রিংটার আমি একদিকে আটকে দিলাম, অপর সাইডে আমি বল প্রয়োগ করছি, তাহলে কী হবে? স্প্রিংটার দৈর্ঘ্য বাড়বে, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে স্প্রিংটাকে যদি আমি বাড়াতে চাই মানে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে চাই তখন আমাকে টেনে বল প্রয়োগ করতে হচ্ছে না, নিচের দিকে টানতে হচ্ছে, মানে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, যার ফলে দৈর্ঘ্যটা বাড়ছে। যখন আমি ছেড়ে দেবো তখন কিন্তু ও নিজে নিজে পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই জিনিসটা লক্ষ্য করো তো, যদি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে চাইছি তখন কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি দৈর্ঘ্য বাড়বে। কিন্তু যখন বলটাকে আমি রিমুভ করলাম বস্তুটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে গেল। এই যে পূর্বের অবস্থায় আবার আগের শেপে ফিরে যাচ্ছে, এর জন্য কিন্তু আমাকে বল প্রয়োগ করে বিপরীত মুখে বল প্রয়োগ করতে হচ্ছে, কি এইভাবে আবার ফিরিয়ে নিতে হচ্ছে না। ঠিক একই রকমভাবে তোমাদের যে মেয়েদের যে চুলের গার্ডার, সে গার্ডারটাকে, এটা মনে করো একটা গার্ডার বা রাবার, এটাকে টানলাম, দৈর্ঘ্য বাড়লো, যখন ছেড়ে দেবো পূর্বের অবস্থা আবার ফিরে যাবে নিজে নিজে। ওই পূর্বের অবস্থায় যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে না, আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে একবারই দৈর্ঘ্যর বৃদ্ধি ঘটানোর জন্য। তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর জন্য যে পরিমাণে আমি বল প্রয়োগ করলাম, যখন আমি ছেড়ে দিলাম বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এর মানে কি না, আমি যখন বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি করে তার আকার বা আকৃতির পরিবর্তন করতে চাইছি তখন বস্তুটার অভ্যন্তরে একটা বল কাজ করছে। সেই বলটা কি করছে? বলছে আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুর অভ্যন্তরে একটা বল সৃষ্টি হচ্ছে, সেই বলটা আমার যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার বিপরীতে কাজ করছে। অর্থাৎ আমি যদি বস্তুটাকে টেনে এই দিকে বল প্রয়োগ করি তাহলে বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করছে, যে বলটা কি করছে? ঊর্ধ্বমুখে বল কাজ করছে। এই যে বলটা, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা রেস্টোরিং ফোর্স। অর্থাৎ আমি বস্তুটার যেদিকে বল প্রয়োগ করে বৃদ্ধি ঘটাতে চাইছি তার বিপরীত দিকে বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্স কী করছে? বস্তুটাকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে আনছে। ঠিক আছে, এইখান থেকে এসছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা।
এর ডেফিনেশনটা কী বলছে? বলছে অ্যান ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, একটা মাত্র অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, হুইচ যেটা ট্রাই চেষ্টা করছে টু রেজিস্ট বাধা দিতে দি ডিফরমেশন অফ দ্য বডি। অর্থাৎ আমি যখন কোনো বস্তুকে যদি টেনে বাড়ানোর চেষ্টা করছি, বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করছে, যে বলটা বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, দিস রেস্টোরিং ফোর্স দ্যাট ইজ কল্ড ইলাস্টিক ফোর্স। এই যে অভ্যন্তরে যে বলটা কাজ করছে, যে বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছে, এই বলটাই হচ্ছে ইলাস্টিক ফোর্স বা স্থিতিস্থাপক বল। আর এই ঘটনাটাকে বলেছে আমাদের ইলাস্টিসিটি। তাহলে এর বাংলায় কী হবে? এটা একটা ভালো ডেফিনেশন বলছে, বাহ্য বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তন করা হয় বা পরিবর্তন করতে চেষ্টা করা হয়, বস্তুটা যে ধর্মের জন্য এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তুটা তার পূর্বের আকার, আয়তন ফিরে পায়, সেই ধর্মটাকে বলছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কি না, বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করে, বস্তুটাকে যখন আমি বিকৃতি ঘটানোর চেষ্টা করছি, বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এই টোটাল পরিবর্তনগুলোকে একসঙ্গে বলছে বিকৃতি, ইংলিশে বলা হচ্ছে স্ট্রেন। তাহলে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটানোর চেষ্টা করা হয়, যেদিকে বিকৃতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে বল প্রয়োগ করে, তার বিপরীতে একটা বল কাজ করে বস্তুর অভ্যন্তরে, এই অভ্যন্তরে বলটা কাজ করার জন্য বস্তুটা ঠিক পূর্বের অবস্থায় ফিরে যায়। এই ঘটনাটা হচ্ছে ইলাস্টিসিটি, বাংলায় বলা হয় স্থিতিস্থাপকতা। যার ক্ষেত্রে এই বলটা যত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি। একটা জিনিস দেখো, একটা লোহার রড, এটাকে টেনে তুমি বাড়াতে পারবে টপ করে? পারবে না। তার মানে কি, তুমি বল প্রয়োগ করছো, বাড়ানোর চেষ্টা করছো, বস্তুর অভ্যন্তরে যে বলটা সৃষ্টি হচ্ছে মানে রেস্টোরিং ফোর্স, যে বলটা তোমার বলের বিরুদ্ধে কাজ করছে, সেই বল অনেক বেশি। তাহলে যত বস্তু দৃঢ় হবে, অর্থাৎ কতগুলো বস্তু আছে যাদের স্থিতিস্থাপকতা অনেক বেশি। একটা শর্ট কোশ্চেন পরে তোমাদের দেখবে যে স্টিল এবং রাবার, এদের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? যার ক্ষেত্রে অভ্যন্তরীণ বলটা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। একটা রাবার মনে করে, এটা গার্ডার বা রাবার, এটাকে যদি হালকা করে বল প্রয়োগ করো, দৈর্ঘ্য বৃদ্ধি করবে। কারণটা কি না, তুমি যখন বল প্রয়োগ করছো, বস্তুর অভ্যন্তরে একটা বল কাজ করছে, যে বলটা তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীতে কাজ করছে। বস্তুর অভ্যন্তরে যে বলটা সৃষ্টি হচ্ছে, সেই বলটার পরিমাণটা রাবারের ক্ষেত্রে অনেক কম, যার ফলে তুমি রাবারটাকে সহজে কী করলে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে দিলে। আবার একটা যদি স্টিলের রড হয়, সেক্ষেত্রে কী হবে, তুমি যতই টানো একটুও বাড়ছে না। এক্ষেত্রে কী হচ্ছে, তুমি বল প্রয়োগ করছো, কিন্তু ওর অভ্যন্তরে যে বলটা সৃষ্টি হচ্ছে, যে তোমার বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করি, বস্তুর অভ্যন্তরে যে বলটা সৃষ্টি হচ্ছে, এই বলটা আমার বিপরীতে মানে উপর দিকে কাজ করছে। এই অভ্যন্তরীণ বলটা অনেক বেশি। যার অভ্যন্তরীণ বল যত বেশি, তাকে তুমি সহজে টেনে বাড়াতে পারবে না। এই অভ্যন্তরীণ বলটা যার বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। একটা লোহার রডকে সহজে তার বিকৃতি ঘটানো যায় না, মানে তার দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন সহজে করা যায় না। যার করা যাবে না সহজে, তার ইলাস্টিসিটি তত বেশি। এই জন্য যে লোহা বা স্টিল, এদের স্থিতিস্থাপকতা অনেক বেশি। একটা রাবারের ক্ষেত্রে কী হয় না, তুমি সহজে টেনে বাড়িয়ে দিতে পারো, তাহলে এর স্থিতিস্থাপকতা তত কম। তাহলে রাবার এবং ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? ইস্পাতের। স্থিতিস্থাপকতা এটা একটা এমসিকিউ পড়ে, যেটা কাদের মধ্যে দেখা যায় না, কঠিন, তরল, গ্যাস সব পদার্থের মধ্যে কম বেশি দেখা যায়। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ সব পদার্থের মধ্যেই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা এই ধর্মটা কম অথবা বেশি দেখা যায়। বা পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? যদিও এর এক্সিস্ট নেই, মোটামুটি খানিকটা ধরা হয়। কতগুলো পদার্থ আছে সেগুলোকে ধরা হয়, কাঁচ আছে, হিরে আছে, এগুলোকে আমাদের পূর্ণ দৃঢ় বস্তু হিসাবে ধরা হয়। যে কোনো মানের বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো বস্তুর বিকৃতি না ঘটে, তাহলে বস্তুটাকে বলছে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। এটা একটা বস্তু আছে, বলছে একে যে কোনো মানের বল প্রয়োগ করো, যদি এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয়, যদি ক্ষেত্রফলের কোনো পরিবর্তন না হয়,
বা আয়তনে করে পরিবর্তন না হয় তাহলে এই বস্তুটাকে বলছি পূর্ণ দৃঢ় বস্তু। তাহলে কোনো বস্তুকে যদি যে কোনো মানে বল প্রয়োগ করো, যত বেশি বল প্রয়োগ করো, যদি এর কোনো বিকৃতি না ঘটে তাহলে এই বস্তুটাকে বলছি পারফেক্টলি রিজিড বডি। এক্সাম্পল কী হবে? আছে কি বাস্তবে? একবারই নাই। এমন কোনো বস্তু নাই যাকে বল প্রয়োগ করে সামান্যতম বিকৃতি ঘটানো যায় না। অর্থাৎ বিকৃতি মানে কি? ক্ষেত্রফলের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। বস্তুকে বল প্রয়োগ করলে এইগুলোর মধ্যে যে কোনো একটা পরিবর্তন ঘটবেই, অথবা তিনটেই পরিবর্তন হতে পারে বা দুটো পরিবর্তন হতে পারে, কিন্তু একটাও পরিবর্তন হবে না বল প্রয়োগ করার পর, এমন বস্তু নাই। কিন্তু ধরা হয় অনেকটা। সেটা কি? হিরে আর কাঁচকে অনেকটা পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি হিসাবে ধরা হয়। এরপর যেটা যাব সেটা হচ্ছে বিকৃতি। এই যে বলছি বিকৃতি বা স্ট্রেন, অ্যাকচুয়ালি কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগের ফলে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ পরস্পর থেকে দূরে সরে যায় অথবা কাছে সরে আসে যদি সংকুচিত করা হয়। ফলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এই তিন প্রকার পরিবর্তনটাকে একসঙ্গে বলা হচ্ছে বিকৃতি, ইংলিশে বলা হচ্ছে স্ট্রেন। তাহলে ছবিটা দেখতে পাচ্ছ, এ বি হচ্ছে একটা বস্তু। এখানটা আমি কি করেছি? আটকে দিয়েছি। বস্তুটার দৈর্ঘ্য কত? এ বি দৈর্ঘ্য কত মেপে দেখা গেল? ক্যাপিটাল এল। এখন আমি কি করছি? বি বিন্দুটাকে ধরেছি, ধরে বল প্রয়োগ করছি, নিচের দিকে টানছি। এই দিকটা যেহেতু আটকানো আছে, তাহলে এই বিন্দুটা বি বিন্দুটাকে ধরে যদি আমি টানি, মানে বল প্রয়োগ করি নিচের দিকে, তাহলে কি হবে না বি বিন্দুটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যটা বাড়বে। এখন দেখা গেল যে বি বিন্দুটা চলে এসছে বি ডট বিন্দুতে। কত বল প্রয়োগ করেছি? এফ বল প্রয়োগ করার পর, যার ফলে বস্তুর দৈর্ঘ্যটা কত বেড়েছে? ডেল এল পরিমাণ বৃদ্ধি পেল। বিকৃতি বা স্ট্রেন কাকে বলে? বলছে বিকৃতি বা স্ট্রেন জিনিসটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এটা যে এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। তাহলে রেশিও অফ এক্সপেনশন অফ লেন্থ অ্যান্ড ইনিশিয়াল অফ লেন্থ দ্যাট ইউ কল স্ট্রেন। মানে কি? বলছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে স্ট্রেন বা বিকৃতি, তাহলে বিকৃতি মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কতটা দৈর্ঘ্য বাড়লো? মনে করো আগে ছিল 5 সেন্টিমিটার, আমি বল প্রয়োগ করেছি, করতে হয়েছে 7 সেন্টিমিটার। তাহলে কতটা বেড়েছে? না 2 সেন্টিমিটার বেড়েছে। আগে ছিল এটা 5, বল প্রয়োগ করলাম, হয়ে গেল 7। তাহলে কতটা বাড়লো? ছিল 5, হলো 7, কতটা বেড়েছে? 2 সেন্টিমিটার বেড়েছে। ওই কতটা বাড়লো বাই প্রথমে কতটা ছিল, এই দুটোর যে রেশিও বা অনুপাত, সেইটাই হচ্ছে স্ট্রেন। তাহলে কত বেড়েছে? দেখো আগে ছিল ক্যাপিটাল এল, বাড়লো কত? ডেল এল। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? ডেল এল। ছিল কত? ক্যাপিটাল এল। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রাথমিক দৈর্ঘ্য, এর অনুপাতটাই হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? STRAIN, স্ট্রেন বা বিকৃতি। তাহলে ডেল এল বাই এল, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এখন একটা জিনিস দেখো, যে আগে ছিল মনে করো এটা 5 সেন্টিমিটার, আমি যখন বল প্রয়োগ করলাম এটা বেড়েছে কত? 7 সেন্টিমিটার। তাহলে কত হলো? বাড়লো কত? না 2 সেন্টিমিটার বেড়েছে। ছিল 5, 10-এ বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করেছি, যার ফলে বেড়ে হলো কত? 7। মোট বাড়লো কত? 2 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? না 2 সেমি। ছিল কত? 5 সেমি। তাহলে সেমি কেটে গেল। তাহলে স্ট্রেনের কোনো একক থাকবে? তাহলে স্ট্রেন কি? দুটো সমজাতীয় রাশি, এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, এদের যে রেশিও, যেহেতু দুটো সমজাতীয় রাশি, তাই স্ট্রেনের কোনো একক থাকবে না। যার একক নেই তার মাত্রা থাকে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে স্পিরন বা ট্রেস। এখন একটা জিনিস দেখো, একটু আগে যেটা বলছিলাম যে একটা বস্তুকে, এটা ঠিক আছে, এটা মনে কর রাবারের টুকরো। এখন এই পাশটা আমি আটকে দিয়েছি, চিপকে দিয়ে আমি এখানে বল প্রয়োগ করছি। রাবারের টুকরোটা এটা ছিল, আমি একদিকে আটকে দিয়েছি, অপর সাইডে বল প্রয়োগ করছি, যার ফলে যত নিচের দিকে টানবো, বল প্রয়োগ করবো, তত এই দৈর্ঘ্যটা কী হবে? বাড়বে। যখন মনে কর দৈর্ঘ্যটা বেড়ে এখানে হলো,
আমি যখনই ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে কী হলো, আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। ভালো করে বুঝো, যখন ছেড়ে দিলাম তখন আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। এই যে পূর্বের অবস্থায় নিজে নিজে ফিরে যাচ্ছে, এর জন্য আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু আমি যখন কোনো বস্তুর বিকৃতি ঘটাচ্ছি, অর্থাৎ টেনে যদি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর চেষ্টা করছি, তখন বস্তুর অভ্যন্তরে একটা বল সৃষ্টি হচ্ছে, যে বলটা কী হচ্ছে, আমার বলের বিরুদ্ধে কাজ করছে। আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করি, বস্তুর অভ্যন্তরে যে বলটা সৃষ্টি হচ্ছে সেই বলটা কী হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। এই যে ঊর্ধ্বমুখে যে বলটা সৃষ্টি হচ্ছে, সেই বলটা অর্থাৎ বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বলটাকেই বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন বা ট্রেস এর ডেফিনেশনটা কী হবে? বলছে বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটানো হয়, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন বল প্রয়োগের ফলে যদি করানো হয়, তাহলে তিনটে পরিবর্তনকে একসঙ্গে বলা হচ্ছে বিকৃতি। তাহলে বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটানো হয়, তাহলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, আর এই প্রতিক্রিয়া বলটা বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে। বাহ্যিক বল অপসারিত হলে বা বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটা বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। এই যে বস্তুর অভ্যন্তরে প্রতিক্রিয়া বল যেটা তৈরি হলো, আমি বস্তুকে বল প্রয়োগ করে যদি টেনে বাড়াই, তাহলে কি হবে, বস্তুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। যখনই বলটাকে আমি রিমুভ করবো, অর্থাৎ ছেড়ে দেবো, সঙ্গে সঙ্গে বস্তুটা নিজে নিজে পূর্বের অবস্থায় ফিরে আসছে। মানে কি, ওর ভেতর একটা বল কাজ করছে, যে বলটা কী করছে, বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। ওই যে অভ্যন্তরে যে বলটা বস্তুটাকে ঠিক পুরনো শেপে ফিরিয়ে আনলো, অর্থাৎ তার আগের অবস্থায় ফিরিয়ে আনছে, অভ্যন্তরে যে বলটা, সেই অভ্যন্তরে বলটাকে বলছে রেস্টোরিং ফোর্স। প্রতি একক ক্ষেত্রফলে এই প্রতিক্রিয়া বলটাকে বলা হচ্ছে পীড়ন বা ট্রেস। তাহলে পীড়ন বা ট্রেস জিনিসটা কি, একক ক্ষেত্রফলে উদ্ভূত বা তৈরি রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ কল ট্রেস। একটু ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটার দিকে আসা যাক। দেখো, তাহলে পীড়ন সমান কি পেলাম, পীড়ন সমান কি, প্রতিক্রিয়া বল। অর্থাৎ এটা একটা বস্তু ছিল, ঠিক আছে, এই বস্তুটা মনে করে এ বি, এ আর বি বা পি কিউ, ধরো এটা মনে করে পি আর এটা মনে করে কিউ। তাহলে পি কিউ একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত না, ক্যাপিটাল এল। এখন এর ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই অংশের ক্ষেত্রফল, এটা বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে এইটা যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া কোনটা, তাহলে কি বলবো, এই অংশটাকে বলছি ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন দেখো, এইটার দৈর্ঘ্য ছিল কত, ক্যাপিটাল এল। আমি যখনই এটাকে বল প্রয়োগ করলাম, কত, নিচে দিকে বল প্রয়োগ করছি, তার মানে কি, সেই বলটাকে যদি ক্যাপিটাল এফ ধরি, তাহলে যখনই আমি বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্য বাড়বে, মনে কর ডেল এল বাড়লো। এখন যদি বলটাকে রিমুভ করে দিই, তাহলে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়া বলটা কত হবে, বলছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে বাড়াচ্ছ, সেটাকে যদি প্লাস ধরো, মানে প্লাস এফ ধরো, তাহলে বস্তুর অভ্যন্তরে সেই পরিমাণ বলই সৃষ্টি হচ্ছে, কিন্তু বিপরীত মুখে। আমি যদি এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুর অভ্যন্তরে এফ বলই সৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীতে সৃষ্টি হচ্ছে। আমি যদি বস্তুটাকে এফ বল প্রয়োগ করে নিচের দিকে নামাই, সেই বলটাকে যদি প্লাস এফ ধরি, তাহলে বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে, যেটা বলছি রেস্টোরিং ফোর্স, এই রেস্টোরিং ফোর্সের ভ্যালু কত, ভ্যালুটা কিন্তু এফই থাকবে, বাট ডাইরেকশনটা চেঞ্জ হবে। তাহলে আমারটা যদি প্লাস এফ হয়, উপরটা কী হবে, মাইনাস এফ। এই যে প্রতিক্রিয়া বলটা এ কী করছে, আমি যখনই বলটাকে রিমুভ করলাম, তখন বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলো ওই রেস্টোরিং ফোর্স। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই রেস্টোরিং ফোর্সটা কী বলছে, বিকৃতি। তাহলে বিকৃতি সমান কত, এই বিকৃতি বলছি, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই রেস্টোরিং ফোর্সটা কী বলছি, পীড়ন বা ট্রেস। তাহলে পীড়ন সমান কি না, রেস্টোরিং ফোর্স বাই এরিয়া, তাই তো। এখন বল বাই ক্ষেত্রফল, আলটিমেট যে রাশিমালাটা পেলাম, তাহলে ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে ট্রেস। এখন যদি এর বলি যে এর এককগুলো কী হবে, তাহলে পীড়নের একক কী হবে, বল বাই ক্ষেত্রফল মানে পীড়ন, আর তো কিছু নয়, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। তাহলে বল বাই ক্ষেত্রফল যদি হয়, বলের একক কী হবে, নিউটন, ক্ষেত্রফল একক কী হবে, মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে কিসের একক না, এটা হচ্ছে পীড়নের একক। আমরা জানি যে নিউটন পার মিটার স্কোয়ার মানে বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হচ্ছে কি, চাপ বা প্রেসার। তাহলে বল বাই ক্ষেত্রফলটা মানে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় চাপ বলা হয়। তাহলে পীড়ন এবং চাপ দুটো কিন্তু একই, কারণ নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা কি বলি, পাস্কাল। মনে পড়ছে, চাপের একক কি, পাস্কাল। পাস্কাল মানে কি না, পাস্কাল মানে বল বাই ক্ষেত্রফল মানে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই যে অনেক সময় একটা কোশ্চেন হয় যে সেম ডাইমেনশনের ইউনিট, মানে একই একক এবং একই মাত্রা দুটো রাশি কি হবে
না পীড়ন এবং চাপ। মনে থাকবে, কারণ পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। পীড়নের এসআই পদ্ধতি একক কি নিউটন পার মিটার স্কোয়ার, আর নিউটন পার মিটার স্কোয়ার এটা কি চাপের একক। নিউটন পার মিটার স্কোয়ারকে একসঙ্গে কি বলা হয় পাস্কাল বলা হয়, যেটা হচ্ছে চাপের একক। তাহলে এটা হচ্ছে আমার এসআই পদ্ধতিতে। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে যদি যাই তাহলে কী পাবো, এটা আমি সিজিএস পদ্ধতিতে গেলে বলের জন্য কী লিখবো ডাইন, আর ক্ষেত্রফলের জন্য কী লিখবো সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে পীড়নের একক। আচ্ছা, যদি মাত্রার দিকে যাই তাহলে কী পাবো, বলের মাত্রা কী হবে mL/2, এটা হচ্ছে পীড়ন। পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের জন্য কী লিখবো mL/2, ক্ষেত্রফলের জন্য কী লিখবো L স্কোয়ার। তাহলে একটা এল কাটবে, এখানে এল থাকবে, তাহলে mL/T⁻²। তাহলে এটা পেলাম কি না, এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা mL/T⁻², এ হচ্ছে পীড়নের মাত্রা। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পারলে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমের দিকে আসবো। যে এই টোটাল বিষয়গুলো যখন কনসেপ্টটা ক্লিয়ার হলো, এবার নিউমেরিক্যাল প্রবলেম কিছু এমসিকিউ এই নিয়ে এখন একটু ভিডিও শুরু করি। ঠিক আছে, এরপর যেটা আসবো এরপর যেটা আসবো সেটা হচ্ছে হুকস ল বা হুকের সূত্র। কি বলছে, হুকের যে লটা ছিল সেই লটা কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি পরস্পরের সমানুপাতিক। বিজ্ঞানী হুকস কি বলছে, উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস অ্যান্ড স্ট্রেস। বিজ্ঞানী হুকস কি বলছে, উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্যই বলতে হবে পীড়ন বিকৃতির পরস্পরের সমানুপাতিক। এটা হচ্ছে হুকস ল। ঠিক আছে, তাহলে হুকের সূত্রের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যে যায় সেটার দিকে যদি দেখি তাহলে দেখব কি, তাহলে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক মানে আমি লিখতে পারি যে পীড়ন ফ্যারিজাস বিকৃতি, এটা হচ্ছে হুকস ল। উইদিন ইলাস্টিক লিমিট স্থিতিস্থাপক সীমার মধ্যে স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন ভ্যারিজাস বিকৃতি, এখান থেকে লিখতে পারি যে পীড়ন বাই বিকৃতি এটা সমান কত ধ্রুবক, এটা হচ্ছে হুকস ল। তাহলে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক, বিষয়টা ক্লিয়ার। এবার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিকে যদি যাই, দেখো পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এটা বলছে এই ধ্রুবকটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, ওয়াই দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো যে আমি তাহলে লিখতে পারি যে ওয়াই সমান কত পীড়ন, পীড়ন পরিবর্তে কী লিখতে পারি বল বাই ক্ষেত্রফল হলো। আচ্ছা, বিকৃতি মানে কি, একটু আগে কী দেখালাম, বিকৃতি মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অর্থাৎ আমি যদি পীড়ন দিকে আছি, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যদি ইংলিশে বলা হয় তাহলে কি বলবো, রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট ই কল ট্রেস অ্যান্ড এক্সপেনশন অফ লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ দিস এরিয়া দ্যাট ই কল স্ট্রেস। তাহলে বিকৃতি কাকে বলে, বলছে বিকৃতি হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। একটা বস্তু আছে, এটা মনে করো দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তুমি টানলে একটা বল প্রয়োগ করলে যার ফলে 2 সেন্টিমিটার বেড়ে গেল। এই যে কতটা বাড়লো দৈর্ঘ্য না 2 সেন্টিমিটার, বাই কতটা দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, এই দুটোর অনুপাত হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাই তো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত না ডেল এল, প্রাথমিক দৈর্ঘ্য কত এল। তাহলে পীড়ন মানে কি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলটাকে বলছে পীড়ন। তাহলে ফোর্স বাই এরিয়া পীড়ন, আমরা জানি পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এটা হুকস ল ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। তাহলে পীড়নের পরিবর্তে কী লিখছি এফ বাই এ, আর বিকৃতি পরিবর্তে কী লিখবো ডেল এল বাই এল। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি কী পাবো, এফ এল এ ডেল এল, এটা সমান কত না এটা সমান ওয়াই। এখান থেকে একটা জিনিস দেখো যে এফ এর মানটা বার করে, এফ সমান কত না এফ সমান ওয়াই এ ডেল এল বাই ক্যাপিটাল এল, এটা এফ এর মানটা বার করলাম। ঠিক আছে, আমি একটু এখান থেকে একটা জিনিস একটু বার করবো ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো করার জন্য, সেটা হচ্ছে যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা করলাম, এটা মনে করে ছিল বস্তুটার দৈর্ঘ্য ছিল এটা ছিল মানে এবি ছিল অ্যাকচুয়ালি, আমি এখানে বল প্রয়োগ করেছি যার ফলে দৈর্ঘ্যটা বেড়েছে কত ডেল এল পরিমাণ বাড়লো। ঠিক আছে, মানে ডেল এল বাড়ার ফলে বিটা চলে এসছে বি ডট পন্থে।
তাহলে আগে ছিল কত ক্যাপিটাল এল, এখন হয়েছে কত ডেল এল বাড়লো, তাহলে কতটা বেড়েছে ডেল এল। এই যে ডেল এল পরিমাণ বাড়লো, অর্থাৎ একটা বস্তুর দৈর্ঘ্য ছিল মনে করে ক্যাপিটাল এল, আমি টেনে বাড়ালাম কত ডেল এল বাড়িয়েছি, যার ফলে কি হয়েছে না বস্তুটাকে মধ্যে কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, সেই কৃতকার্যের পরিমাণটা কত, মানে একক ক্ষেত্রফলে কৃতকার্য কত সেটা একটু বার করব, ঠিক আছে। এখন কৃতকার্য আমরা জানি যে ডব্লিউ সমান কত না, ডব্লিউ সমান প্রথমে বস্তুটার উপর কত বল প্রয়োগ করা ছিল না, এফ এর ভ্যালুটা ছিল 0, দেখো মনে করো বস্তুটার দৈর্ঘ্য ছিল এল ক্যাপিটাল এল, ঠিক আছে। এখন আমি বল প্রয়োগ করিনি, তার মানে কি আমার বলের পরিমাণটা কত 0 ছিল, এখন আমি বল প্রয়োগ করলাম, আস্তে আস্তে বল প্রয়োগ করছি করে 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 এফ বল যখন প্রয়োগ করলাম তখন দেখলাম বস্তুটার দৈর্ঘ্য বেড়েছে, কতটা বাড়লো ডেল এল। তাহলে প্রথমে প্রযুক্ত বল কত ছিল 0, তারপর আস্তে আস্তে বল প্রয়োগ করে 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 যখন এফ পরিমাণ বল প্রয়োগ করলাম তখন বস্তুর দৈর্ঘ্যটা বাড়লো কত ডেল এল। তাহলে বলটা কত থেকে কত পর্যন্ত বাড়ানো হলো, প্রথমে বল প্রযুক্ত ছিল 0, তারপর বল প্রয়োগ করলাম হলো কত এফ, তাহলে গড় বল কত একটু বার করব, যে অ্যাভারেজ ফোর্স 0 থেকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, যার ফলে বস্তুর মধ্যে কি হয়েছে না দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কতটা না সেটা আমি বার করছি। দেখো তাহলে গড় বল কত না 0 থেকে এফ বল প্রয়োগ করা হয়েছে, প্রথমে বল প্রযুক্ত বলটা কত ছিল 0, তারপর কত বল প্রয়োগ করেছি এফ, যার ফলে দৈর্ঘ্য কতটা বাড়লো ডেল এল। তাহলে গড় বল কত না 0 + f/2, এটা হচ্ছে গড় বল বা অ্যাভারেজ ফোর্স, ইনটু আমরা জানি কৃতকার্য ডব্লিউ সমান কত এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণ, মানে সরণ মানে কি কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়েছে কত ডেল এল, এটা বৃদ্ধি পেয়েছে। এখন এই ভ্যালুগুলো একটু বসাবো, এখন এটা পরিবর্তে কি লিখতে পারি f/2 ইন্টু ডেল এল লিখতে পারি, এখন এটাকে লিখতে পারি f/2 ইন্টু ডেল এল। এটা একটা জিনিস দেখো যে এটা সমান কত না এটা সমান ডব্লিউ, ব্যাস তাহলে এখান থেকে লিখতে পারি যে ডব্লিউ সমান কত না f/2 ইন্টু ডেল এল, এফের মানটা বসাও, এই যে এফের পরিবর্তে কত বসাবো এই মানটি ফুট করবো ওখানে, আর কিছু করবো না। তাহলে এখান থেকে লিখতে পারি ডব্লিউ সমান কত এফের পরিবর্তে কত ওয়াই এ ডেল এল, ওয়াই এ ডেল এল বাই এল ইন্টু 2 ইন্টু এটা, আমি এটাকে একটু লিখতে পারি, এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে কি পাবো না, এটাকে একটু সাজিয়ে নিলে যেটা পাবো সেটা হচ্ছে ডব্লিউ সমান এফ বাই এল ইন্টু ডেল এল বাই এল।